ইতিপূর্বে কবে 18 তারিখ না কবে জানি ছিল, এর আগের মাসের একটা তারা হরতাল ঘোষণা করেছিল। তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন হরতালটি সম্ভবত পালিত হয়েছে। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা মোটামুটি ঠাট্টা করার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল, আমরাও করেছি, আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম। কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে গতকাল সন্ধ্যা নাগাদ। আওয়ামী লীগ হরতালের কর্মসূচি দিয়ে এবং কঠিনভাবে ফিরে আসার তারা প্রস্তাব দিয়েছে এবং হুমকি দিয়েছে। তাদের এই কর্মসূচি আসলে পালন করতে দেওয়া হবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দর্শক, আওয়ামী লীগ যদি কর্মসূচি করে তার সরকার কি ধরনের ব্যবস্থা নিতে পারে এবং আওয়ামী লীগকে আসলে তাদের এই কর্মসূচি কঠিনভাবে করতে পারবে কিনা, আমরা এই বিষয় নিয়ে দুটি আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো যে আওয়ামী লীগের এই সমস্ত কর্মসূচি হালকাভাবে নিলে হয়তো বা সরকার ভয়ঙ্কর ধরনের বিপদে পড়তে পারে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক বললে ভুল হবে, তারা কঠোর হরতাল পালন করবে এই কর্মসূচি ঘোষণা করেছে। ইতিপূর্বে কবে 18 তারিখ না কবে জানি ছিল, এর আগের মাসের একটা তারা হরতাল ঘোষণা করেছিল। তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন হরতালটি সম্ভবত পালিত হয়েছে। রাজনীতিতে একটা আলোচনা চলছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, সুযোগ দেওয়া হবে কি হবে না, এই আলোচনা চলছিল। এই আলোচনা যখন চলছিল ঠিক তখনই আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলো। তারা লিফলেট বিলি করবে, বিক্ষোভ করবে, মিছিল করবে, কঠোর হরতাল পালন করবে, কোট আনকোট কঠোর হরতাল পালন করবে। হরতাল বিষয়ে একটি কথা বলি যে শেখ হাসিনা পতিত স্বৈরাচারের প্রতিকৃতি, জোর করে ক্ষমতা দখল করে থাকা কোট আনকোট প্রধানমন্ত্রী গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত দেশের ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী, তার সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি দিন হরতাল পালন করেছে সে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হরতাল বিরোধী কথা বলেছে সে, মানে হরতাল পালনও সে করেছে, হরতাল বিরোধী কথাও সে বলেছে। 16 বছর ধরে, বিগত 16 বছর ধরে হরতালের বিরুদ্ধে জিকির করেছে শেখ হাসিনা। বিতাড়িত হওয়ার 5 মাসের মধ্যে 5 মাস পরে এসে এখন সে হরতাল ঘোষণা করলো। এখন এই হরতাল বা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা করছে কিনা, আওয়ামী লীগের কি এই রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করার সক্ষমতা আছে, তারা কি হরতাল পালন করতে পারবে? প্রথমত কথা, আওয়ামী লীগের সক্ষমতা নাই। দ্বিতীয়ত কথা, আওয়ামী লীগ এই হরতাল পালন করতে পারবে না, মাঠে থাকতে পারবে না। তাহলে এটা নিয়ে আলোচনা করছি কেন? এটা নিয়ে আলোচনা করছি শেখ হাসিনা, প্রথমত দুটি কারণ। একটি হচ্ছে শেখ হাসিনার চরিত্র বোঝানোর জন্য, যে এতদিন ধরে এক নাগারে হরতালের বিরুদ্ধে কথা বলেছে, এখন এসে সে হরতাল ঘোষণা করছে, এটা একটা কারণ। আরেকটা কারণ, দেশের ভেতরে আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আছে, তারা রাস্তায় আসবে বা মাঠে আসবে শেখ হাসিনা প্রত্যাশা করে, এবং তাদের উপরে আক্রমণ হবে। সেই আক্রমণটি ছাত্র জনতা করবে, কারণ তাদের অপকর্মের কারণে তো, আওয়ামী লীগের অপকর্মের কারণে তো মানুষের ক্ষোভ যায় নাই। আক্রমণ করবে, মারধর করবে, এটা শেখ হাসিনা দেখতে চায়। এর ছবি উঠবে, ভিডিও হবে, শেখ হাসিনা বলবে যে আমার লোকদের উপরে মারা হচ্ছে, পৃথিবীকে দেখাবে। এর দিয়ে সে রাজনীতিতে একটা সুবিধা নিতে চায়। তো এই যে দুটি কারণে আওয়ামী লীগ এই হরতালের কর্মসূচিটা ঘোষণা করেছে, এবং সেই কারণেই এটা নিয়ে আলোচনা করা দরকার। মারপিট বা আক্রমণ, তাদের নেতারা যে খুব বেশি জায়গায় বের হবে, তাদের উপর আক্রমণ হবে, এরকম বেশি কোনো ঘটনা ঘটবে না। কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেটা পরিকল্পনা করছে, আমি জানি না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতি আছে কিনা, তাদের কাছে কোনো তথ্য আছে কিনা। আওয়ামী লীগ যে কাজটা করবে, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে,
কিছু জায়গাতে আগুন দেওয়ার চেষ্টা করবে, গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করবে, বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করবে, রাস্তায় আগুন দেওয়ার চেষ্টা করবে, দোকানে আগুন দেওয়ার চেষ্টা করবে, নিজেদের বাড়ি ঘরে বা একে অন্যের বাড়ি ঘরে আগুন দেওয়ার চেষ্টা করবে। শেখ হাসিনার ভিডিও বার্তা, অডিও বার্তা শুনেন নাই? আগুন দিতে বলেছে বাড়ি ঘরে, তো শেখ হাসিনা আগুন দেওয়ার অর্থাৎ কিছু ককটেল বিস্ফোরণ ঘটাবে, দু একজন মানুষ হত্যা করতে পারে অতর্কিত আক্রমণ করে। এই কাজগুলো করে আওয়ামী লীগ এই সামনের হরতালটিতে দেশের ভেতরে এবং দেশের বাইরে জানান দিতে চায় যে তারা আছে, তারা রাজনীতিতে ফিরে আসবে। এখন আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বা কঠোর হরতালের এই কর্মসূচির জায়গাতে সরকারের অবস্থান কি হবে? একটি কথা খুব পরিষ্কার করে বলি, অনেকে দ্বিমত করতে পারেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে শেখ হাসিনা তার দল বল নিয়ে অর্থাৎ ৩০০ নেতা, মন্ত্রী, এমপি এদেরকে নিয়ে পালিয়েছে। সবচেয়ে বড় দুর্বলতা এই সরকারের আমলে হয়েছে ৬২৬ জন আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশের গুন্ডা, তারা যারা ক্যান্টনমেন্ট অবস্থান নিয়েছিল তাদেরকে সীমান্ত পালানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা সরকার প্রতিরোধ করতে পারেনি, ঠেকাতে পারেনি, তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এটা একটা বড় দুর্বলতা। খেয়াল করে দেখেন, শিরিন শারমিন চৌধুরী স্পিকার, পাসপোর্ট অফিসে আসে নাই কিন্তু তার আঙুলের ছাপ দেওয়া হয়েছে। এখন সে কোথায় আছে? সে কি পাসপোর্ট পেয়ে গেছে? সে কি দেশের বাইরে পালিয়ে চলে গেছে বা তাকে পালাতে সুযোগ দেওয়া হয়েছে? এই তথ্য সরকারের কাছে আছে কিনা জানি না, বাংলাদেশের কারো কাছে নাই। যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, আওয়ামী লীগের লোকজনও যা ধারণা করেছিল যে তাদের পতনের পরে তাদের উপরে যে নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড সংগঠিত হবে, সেই তুলনায় তাদের উপরে প্রায় কিছুই হয়নি, প্রায় কোনো আক্রমণ হয়নি। হত্যাকাণ্ডের যে গল্প প্রচার করা হয় সেটা একেবারেই অসত্য। ৪২-৪৩ জন পুলিশ মারা গেছে, পরবর্তীতে কিছু মানুষ মারা গেছে ৫ তারিখের পরেও, কিন্তু সেটা খুবই নগণ্য। আওয়ামী লীগের যে অপরাধ, আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষুব্ধতা, সেই তুলনায় একেবারেই সামান্য। তো এই যে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই, ছাত্র জনতা যে তাদেরকে হত্যা করে নাই, তাদেরকে নিপীড়ন করে নাই, এতে আওয়ামী লীগের শক্তি, এতে আওয়ামী লীগের সাহস বেড়েছে। এই সাহস বাড়ার কারণে তারা এখন এসে হরতালের মতো কর্মসূচি ঘোষণা করতে পারছে। আর যেহেতু ছাত্র জনতা আওয়ামী লীগের উপরে আক্রমণ, নিপীড়ন, নির্যাতন করে নাই, আওয়ামী লীগ এটাকে গল্প হিসেবে প্রচার করে খুব বেশি সুবিধা করতে পারছে না, সেই কারণে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এখন চায় যে তাদের দলের নেতা কর্মী, কর্মীদের উপর আক্রমণ হোক, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হোক, তাহলে সে বলতে পারবে যে দেশে অরাজকতা চলছে। এটাই আওয়ামী লীগের এই হরতাল এবং রাজনৈতিক কর্মসূচি ঘোষণার মূল কারণ। সরকারের জায়গা থেকে বিচারিক প্রক্রিয়া চলছে, শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার চলছে, গণহত্যাকারীদের বিচার চলছে। এই বিচারের কাজটা দুটি জায়গাতে করা দরকার। প্রথমত কথা, এটা নির্মোহ হতে হবে, প্রশ্ন ছাড়া হতে হবে, একই সঙ্গে গতিবৃদ্ধি করতে হবে, একই সঙ্গে যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে তাদের নামে সুনির্দিষ্ট করে মামলা দিয়ে তদন্ত করে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হবে। ধীমে তালে ধীর গতিতে মামলা পরিচালনা করলে অপরাধীরা, গণহত্যাকারীরা আরও সাহস পাবে অরাজকতা করার। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যে হত্যাকারী, তাকে ধরে আপনি বিচার করবেন, ইতিহাসের নিয়ম এটাই, আইনের কথা এটাই। যদি আপনি একজন হত্যাকারীকে ধরে বিচার না করেন, সুযোগ পেলে হত্যাকারী আপনাকে হত্যা করবে, এটাও ইতিহাস বলে। আপনি হত্যাকারীর বিচার না করে হত্যাকারীকে সুযোগ দেবেন, সেই সুযোগ নিয়ে হত্যাকারী শক্তি সঞ্চয় করে আপনাকে হত্যা করবে। এটা সবাইকে মনে রাখতে হবে। এই গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের যে শক্তি, তাদের সবাইকে বিষয়টি মনে রাখতে হবে। মনে রাখতে হবে এবং গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে যে আওয়ামী লীগ ক্রমে ক্রমে সেই দিকে ধাবিত হচ্ছে কি না। কাউকে দুর্বল হিসেবে দেখবেন না, মনে হাসি রসিকতা করবেন না, বিষয়টিকে সিরিয়াসলি নেবেন।
রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করবেন না, হত্যাকারীর বিচার করবেন। যে কেউ কেউ দেখি বলে যে আওয়ামী লীগকে আমি ফ্যাসিস্ট মনে করি না। আমিও আপনার সাথে একমত, আমিও আওয়ামী লীগকে ফ্যাসিস্ট মনে করছি না আপনার কথা অনুযায়ী। আওয়ামী লীগ হত্যাকারী, সুনির্দিষ্ট করে বলতে হবে। শেখ হাসিনা হত্যাকারী, আওয়ামী লীগ হত্যাকারী। শেখ হাসিনা খুনি, 1-1.5-2 হাজার মানুষকে খুন করেছে 21-22 দিনের আন্দোলনে। তাকে যদি শুধুমাত্র ফ্যাসিস্ট বলা হয় তাহলে ফ্যাসিস্ট শব্দটাকে অসম্মান করা হয়। এই কারণে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে যে যারা বলেন যে আমি ফ্যাসিস্ট মনে করি না, আমিও মনে করি না একটা খুনি রাজনৈতিক দল, একটা খুনি রাজনৈতিক নেতা, তাকে শুধুমাত্র ফ্যাসিস্ট বললে কিছুটা আবরণ দেয়া হয়। সুতরাং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট না বলে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট না বলে হত্যাকারী দল, খুনি নেতা শেখ হাসিনা, এইভাবে বললে বিষয়গুলো পরিষ্কার হয়। শেখ হাসিনার যে হরতালের কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, আমি জানি এগুলো নিয়ে হাসি রসিকতা হবে, মশকরা হবে, পারল না, করল না, কিন্তু এগুলো শুধু হাসি রসিকতার মধ্যে সীমিত রাখা। হত্যাকারীকে তার হত্যার বিচার না করে শক্তি সঞ্চয় করতে দেবেন না। হত্যাকারী সুযোগ পেলে আবার যে হত্যা করে, অর্থাৎ তাকে আবার হত্যা করার সুযোগ দেবেন না। ছাত্র জনতার, শত শত ছাত্র জনতার রক্ত হাতে লেগে আছে শেখ হাসিনা। সেই হাত, রক্ত মাখা হাত নিয়ে সে দিল্লিতে বসে আছে। সে বাংলাদেশের মানুষকে উচিত শিক্ষা দিতে চায়। সে বলেছে, ধরে নিতে হবে সেই উচিত শিক্ষা মানে কি, কত নির্দ্বিধায় সে মানুষ হত্যা করতে পারে, কত নির্দ্বিধায় সে মানুষকে গুম করতে পারে, কত নির্দ্বিধায় সে গণহত্যা সংগঠিত করতে পারে, তার প্রমাণ সে দিয়ে গেছে। এতে যদি টনক না নড়ে, তার বিচারের ক্ষেত্রে তার প্রতি যদি সহানুভূতি দেখানো হয়, আওয়ামী লীগের প্রতি যদি সহানুভূতি দেখানো হয়, জোর করে কাউকে বিচার করার দরকার নেই, অপরাধীদের বিচার করেন। যদি অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে তার প্রতি কোনো সহানুভূতি নয়। হরতাল পালন যে করতে আসবে তার প্রতি কোনো সহানুভূতি নয়। সন্ত্রাস যে করতে আসবে তার প্রতি কোনো সহানুভূতি নয়। কঠোর ভূমিকা দরকার। যদি না হয় তাহলে কিন্তু ওই যে হত্যাকারী আবার আপনাকে হত্যা করতে আসবে, আপনাকে যে হত্যা করতে পারবে না এই ধারণা নিয়ে বসে থাকবেন না। আন্দোলন হরতাল পালন করতে পারবে না সে, কিন্তু সেটাকে নিয়ে হাসি রসিকতা করবেন না, বা শুধু হাসি রসিকতার মধ্যে সীমিত রাখবেন না। নিজের শক্তিমত্তার প্রমাণ দিয়ে অপরাধের বিচার। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা মোটামুটি ঠাট্টা মশকরার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল। আমরাও করেছি, আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম। কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে গতকাল সন্ধ্যা নাগাদ। কারণ সরকারের দিক থেকে একটা ব্রিফিং হয়েছিল। আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম ভাই, তিনি আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কথা বলেছেন। ইনফ্যাক্ট তাকে প্রশ্ন করা হয়েছিল, তার জবাবে তিনি কিছু কথা বলেছেন, এবং যে কথাগুলো নিয়ে আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে। অনেকগুলো প্রশ্ন, যে তিনি যা বলেছেন সেটা কি করা সম্ভব, সেটা কি করা যেতে পারে, সেটা কি করা উচিত হবে, সেটা কি করা লিগ্যাল হবে। অ্যাট দ্য সেম টাইম, তাহলে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা আসলে কি করব, কি করা উচিত, এই আলাপগুলো আছে। শফিক ভাই যে মন্তব্যগুলো করেছেন, প্রথমেই একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এটা কি তার ব্যক্তিগত মতামত? তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে যে একজন প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি কিভাবে ব্যক্তিগত মতামত দেন। আবার পাল্টা, সরকার কিভাবে ভাবছে? তাহলে সরকার যদি এভাবে ভেবে থাকে তাহলে ব্যাপারটা আরও বেশি সিরিয়াস হয়ে দাঁড়ায়। শফিক ভাই কি বলেছেন আমরা একটু পড়ি। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের স্পষ্ট অবস্থান এখানে। তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ অনেকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা।
বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, আপনার আমার চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তিনি আরও বলেন তারপরও তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্তও না। তার উপর তারা মিথ্যা কথা বলেছে যে 3000 পুলিশ সদস্য মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা। তিনি বলছেন আওয়ামী লীগের যারা ক্লিন আছে, হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে আমরা অনুতপ্ত? যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে, আমরা অনুতপ্ত, ক্ষমা চাই? 71টি শিশুকে তারা মেরেছে, হেলিকপ্টার দিয়ে মেরেছে। আওয়ামী লীগের কে এসে বলেছে যে শেখ হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? এবং এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে। শফিক ভাইয়ের আবেগ আমরা বুঝতে পারি, মানে যারা তাকে আগে থেকে চেনেন, আমি তাকে আগে থেকে চিনি, জানি, মানে এই দেশকে ভালোবেসে এবং শেখ হাসিনার যে বিভৎস স্বৈরাচার তার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। এবং আমাদের ইতিহাসে শফিক ভাইয়ের আগের অ্যাক্টিভিজম তো আছেই, তার প্রতিষ্ঠান এবং শেষ সময়টাতে জুলাই আগস্টে তার অফিস কিভাবে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য, যখন সব জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল। এটা আমাদের ইতিহাসের, এই লড়াইয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সব লেখা হবেই, কোনো সন্দেহের কিছু নাই। সো তার আবেগটা আমি বুঝি, কিন্তু শফিক ভাইয়ের যে বক্তব্যের মধ্যে খুব মূলগত কতগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যেটা অনেকেই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক দল? নয় তো। ইনফ্যাক্ট এই আলাপটা আগেও আমি নিজেই আরেকটা ভিডিও করেছিলাম এক্স্যাক্টলি এই ধরনের একটা সিচুয়েশনে, বেশ কয়েক মাস আগে হবে, তখন একই রকম আলাপ উঠেছিল। তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ রাজনৈতিক দল যদি না হয়, তারা তাদের ফেব্রুয়ারিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, মিছিল দিয়েছে এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, আমি গতকাল একটা ভিডিওতে পড়ে শুনিয়েছি। এবং অ্যাবভ অল তারা অবৈধ ডক্টর ইউনূস সরকারের পতন চায়, তার জন্য হরতাল দিয়েছে 18 ফেব্রুয়ারি। একটা ভ্যালিড বৈধ রাজনৈতিক দল হিসেবে তারা এই কাজগুলো করতে পারে। এখন আওয়ামী লীগ কি অবৈধ রাজনৈতিক দল? উত্তর হচ্ছে না, তাদেরকে এখনো নিষিদ্ধ করা হয়নি, তাদের কোনো কর্মকাণ্ডের ওপরে কোনো রকম কোনো ব্যারিয়ারও দেওয়া হয়নি। তাহলে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এভাবে কি বলতে পারেন? উনি পারেন না। আবার সরকারের অবস্থান যদি এটা হয়ে থাকে, সেটাও ইনফ্যাক্ট খুবই বড় প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়াবে। কারণ সরকার কোন অধিকার বলে এটা করছে? আমরা এই গণ অভ্যুত্থানের পর অনেকে আমাদের মতো করে সব কিছু করে ফেলবো, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো বলছি, এবং আমরা মনে করছি আমাদের অনেক কিছু করা জায়েজ হয়ে যাবে। এটা ভুল পারসেপশন। শেখ হাসিনাকে আমরা যদি হাতের কাছে পেয়ে যাই, বহুজন তাকে জাস্ট পিটিয়ে হত্যা করে ফেলতে চাইবে। উনি তো পালিয়েছিলেন, এরকম একটা ঝুঁকি মাথায় রেখে মবের সামনে পড়তে চাননি। বহু আওয়ামী লীগের নেতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন এবং বাগে পেলে এদের অনেকেই বেঁচে থাকতেন না। এখন তারা বিভৎস সব অপরাধ করেছেন, সেই অপরাধের প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি এটা করা জায়েজ হবে? আমি কোনোভাবেই অ্যাটলিস্ট মনে করি না। এবং আমি তাদের উপর সামান্য আঘাতেরও প্রতিবাদ করেছি এবং প্রচুর মানুষ সেটার জন্য আমাকে বকাঝকা করেছেন, গালিগালাজ করেছেন। এটা খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করেছি, বাট আই ডিড। খুবই ঘৃণিত মানুষজনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো, আওয়ামী লীগ আমাদের ওপরে কি করেছে তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা ন্যায়ের সাথে ডিল করছি কিনা। আমি জানি এর মধ্যে কেউ লিখবেন, আমি দেখি এই ধরনের মন্তব্যের পরে কেউ লিখে যে অতি সুশীলগিরি দেখানো হচ্ছে এবং এই সুশীলগিরি দেখিয়েই আমরা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে দেব। অফ টপিক, তারপরে বলে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা যাবে না। আমরা যদি একেবারে আপাদমস্তক আহাম্মক না হই, আমরা যদি ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হই তাহলে পারবে, কিন্তু যদি অতটা আহাম্মক আমরা না হই আওয়ামী লীগ পারবে না। যে সে আলোচনা পরে। আওয়ামী লীগকে যদি আমরা তার কর্মসূচি পালন করতে না দেই, সেটাও একটা আইনি পথে হতে হবে। একটা রাষ্ট্র কিন্তু আইন দিয়ে চলে, একটা রাষ্ট্র কখনো কারো পারসেপশন দিয়ে চলে না। এটা অনৈতিক, এটা অন্যায়, এটা তো আমি বলছি। সো ওখানে একটা নিউট্রাল জায়গা থাকবে যেখানে যিনি অভিযুক্ত তারও বিচার পাওয়ার স্কোপ থাকবে। এখন প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ালো? এটাও সত্য, এই 6 মাস গেল মাত্র, এই সময়ের মধ্যেই এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে, তাদের স্পর্ধা আসলেই অনেক। এটা নিজের কাছেও ভালো লাগে না, কিন্তু আমি যখন একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজকে চিন্তা করি, তখন আমি নিজের ওই অনুভূতিটা থেকে কাটিয়ে ওঠে আমি চাই যে আসলে তার অধিকার রক্ষিত হোক। ফলে আওয়ামী লীগের কর্মসূচি পালন করাতে এই মুহূর্তে অন্তত কোনো রকম কোনো সমস্যা নেই। তার নিষিদ্ধ হওয়া দূরেই থাকুক, তার নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয়নি। টেকনিক্যালি এখনও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য।
এখন একটু এই জায়গায় আসি যে আসলে আমরা কী করতে পারতাম। তারও আগে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করার কথা। আমরা কিছুদিন আগে জনাব মাহফুজ আলম উপদেষ্টাকে দেখেছি, তিনি সম্ভবত চাঁদপুরে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমি ফ্যাসিস্টদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না, এটা বা কেউ নিষিদ্ধতার কথা বলছেন। এখন নিষিদ্ধের আলাপ আমরা যদি করি দুভাবে হতে পারতো। একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, যেখানে সন্ত্রাসের সাথে জড়িত সন্ত্রাস দমন আইনের 2009 সালের সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া যায়। শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগেই জামায়াত এবং শিবিরকে এভাবে নিষিদ্ধ করেছিলেন। এতে কোনো রকম কিছু না, জাস্ট এক্সিকিউটিভ অর্ডার, এর মধ্যে কোনো বিচারিক ব্যাপার নেই। কিন্তু এটা একটা প্রশ্ন থাকে সবসময়, একটা সংগঠনকে যখন নিষিদ্ধ করা হয় এক্সিকিউটিভ অর্ডারে, তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকে না। ফলে একটা তুলনামূলকভাবে বেটার অপশন ছিল বিচার করার মাধ্যমে তাকে নিষিদ্ধ করা, এবং এটার খুব ভালো একটা সুযোগ ছিল। আন্তর্জাতিক অপরাধ যে আইন, আইসিটি যে আদালত হয়েছে, সেই ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে সংগঠনকে অভিযুক্ত করে বিচার করা যাবে, এই ধারাটা আওয়ামী লীগই তার এই গত সরকারের সময় ঢুকিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এটার মাধ্যমে তারা জামায়াতে ইসলামীকে বিচার করবে। মানে ব্যাপারটা এইরকম, ব্যক্তি শুধু না, কোনো সংগঠন যদি সাংগঠনিকভাবে কোনো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে থাকে তাহলে তার বিচার করা যাবে। আওয়ামী লীগের কিন্তু সেটা হয়েছে। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এটা করেছে তার এন্টায়ার সময়ের মধ্যে, যেখানে ঘোষণা দিয়ে, এমনকি 4 আগস্ট ঘোষণা দিয়ে আওয়ামী লীগ মাঠে নেমে বিভৎস সব হত্যাকাণ্ড ঘটিয়েছে। সো সংগঠনকে বিচার করা যেত। কিন্তু আমরা খেয়াল করলাম সারপ্রাইজিংলি সরকারের দিক থেকে একটা স্ট্যান্স আমরা বুঝতে পারলাম। সরকার কিন্তু এই আইনটা পরবর্তীতে ক্যাবিনেটে পাশ করেছে, সেখানে এই সংগঠন বা দল নিষিদ্ধ করার ধারাটাকে বাতিল করে দিয়ে, যদিও ওই ট্রাইব্যুনালে যে সংগঠনের একদম বিচার করা যাবে না তা না, সেটা এখন বিচারকদের জুরিসডিকশনের মধ্যে রাখা হয়েছে। তারা যদি মনে করেন যে এই সংগঠনটাকে অপরাধী করা যায়, তখন তারা ডিফারেন্ট কোনো আদালতে এটা পাঠাবেন। কিন্তু ওই যে বললাম যে শুরুতেই এটাকে অ্যাকিউজ করার জন্য যে ট্রায়াল করার চেষ্টা, সেটা বাতিল হয়েছে। তার মানে সরকারের অবস্থান আছে সোফার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা, আমি তাই অন্তত বুঝি। যদিও বলছি এইটা যে পাল্টানো যাবে না তা না, কিন্তু সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, জনাব মাহফুজ আলম যে বললেন তাদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেয়া হবে না, কিভাবে বললেন? অবশ্য হ্যাঁ, আমরা যদি ব্যক্তিগতভাবে আমাদের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী নৈতিক স্খলনজনিত কারণে 2 বছর বা তার বেশি শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে ব্যক্তি হিসাবে তারা পার্টিসিপেট করতে পারবেন না। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও আমরা কিছু সুপারিশ দিয়েছি, সেগুলো যদি হয় তাহলে জিনিসটা আরও স্ট্রং হবে। কিন্তু দল তো থেকে গেল। তাহলে দল যদি থেকে যায়, দল তো কর্মসূচি পালন করতে পারে, তাহলে সরকার কিভাবে বলে সে কর্মসূচি পালন করতে পারবে না? আমার মনে হয় এই ব্যাপারে খুব দ্রুত, শুধু সেটা না, আমার মনে হয় সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করব কি করব না এই ব্যাপারেও একটা আলোচনা করা দরকার। এই যে সংস্কার নিয়ে যে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে, সেখানেই আমার মনে হয় এই আলাপটা করা দরকার। কারণ এটা নিয়ে রাজনীতি হচ্ছে, নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না, ও চাইছে না কেন, সে চাইছে না কেন, ওটা চাও মানে কি, এটা এক একজন এক এক কথা বলছে। সো এটা মনে হয় একটা কনসেনসাসে পৌঁছার চেষ্টা করা দরকার। কয়েক মাস আগে আমি যে সাজেশনটা দিয়েছিলাম, আমার কাছে এটা একটা সাজেশন, আমার কাছে মনে হয়েছিল এটা হতে পারতো যদি আইসি, তখন মানে কন্ডিশন ছিল আইসিটিতে যদি ইয়েটা থাকতো, ওই ধারাটা সংগঠনকে নিষিদ্ধ করার, মানে সরকার যদি একটা অ্যাপিল করতো, অ্যাপিল মানে ওখানে ফাইল করতো যে আওয়ামী লীগ সংগঠন হিসাবেও এই কাজগুলো করেছে, সেটার জন্য বিচার চাওয়া হলো, এবং তার সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ডে একটা স্থগিতাদেশ যদি তারা চাইতেন। এটা অবশ্য নিশ্চিতভাবে আদালতের ব্যাপার, এবং আমরা বিশ্বাস করি এটা হাসিনার আদালত না যে সরকার যা বলবে তাই হবে। আদালত সেটা মঞ্জুর নাও করতে পারতেন, কিন্তু মঞ্জুর করতেও পারতেন। সেই ক্ষেত্রে সম্ভবত লিগ্যালি তাদের এই কর্মসূচির ওপর এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যেত। এখনও আমি মনে করি সরকার যদি মনে করে, এবং এটা সত্য, তাদের এই মাঠে নামার চেষ্টা, অবশ্য আমি বিশ্বাস করি না যে তারা মাঠে খুব বেশি নামবেন, এই লিস্ট সাহস তাদের আছে। মানে আমি কোনো পলিটিক্যাল পার্টি সরকার দরকার নেই, সাধারণ মানুষকে ফেস করার মতো কোনো নৈতিক এবং মানসিক শক্তি তাদের আছে বলে আমার মনে হয় না। তারা রাস্তায় আসলে নামার কথা না। তারপরও যদি সরকার মনে করে যেটাকে বন্ধ করতে, এটা কোনো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনতে হবে, কোনো না কোনোভাবে, কোন আইন দ্বারা সম্ভব, কিভাবে সম্ভব, সেটা করে তার কর্মসূচির উপরে স্থগিতাদেশ দিতে হবে। এইভাবে কথা বলাটা ভুল হবে, এবং এই আলাপগুলো বরং আমরা প্রায় বলছি যে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের
ভিকটিমহুড বেচার ক্ষেত্রে সাহায্য করবে। তারা নিজেরা তো বটেই, ভারত বসে আছে দেখাবে এই যে দেখো আওয়ামী লীগের পলিটিক্যাল রাইট নেই, একটা দল ঠিক আছে তার বিচার করো, সবাই বলবে লোকজনের বিচার করো, বিচার হোক, কিন্তু তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি কেন করতে দেবেন, এইসব আলাপ করা হবে এবং ছড়িয়ে দেওয়া হবে। প্রচুর মানবাধিকার সংস্থা আছে, তারা কিন্তু তাদের কাজে অলমোস্ট নিউট্রাল। আমরা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট দেখেছি, শেখ হাসিনাকে ধ্বংস করেছে কিভাবে এই দেশের গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো বিষয়গুলোকে তারা, শেখ হাসিনা সরাসরি নির্দেশে এগুলো হয়েছে, এবং আরও অনেক অপরাধের ডিটেইল ফিরিস্তি আছে। অ্যাট দ্য সেম টাইম তারা সরকারের চ্যালেঞ্জের কথা বলছেন, বাংলাদেশে যেহেতু একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন হচ্ছে, এই সরকার যেন মানবাধিকার সমুন্নত রাখতে পারে সেই আলাপ আছে। সুতরাং আমরা যখনই এই ধরনের কোনো কাজ করব, এমনকি বলবো, সেটাও তারা রেজিস্টার করবে এবং এগুলো স্প্রেড করবে গ্লোবালি। সুতরাং আমাদের সতর্ক থাকা দরকার, এবং কোনো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সেটা আইন মন্ত্রণালয় আছেন বা বড় অন্যান্য ক্ষেত্রে লয়াররা আছেন, তারা সেটার কোনো না কোনো একটা পন্থা বের করা চেষ্টা করতে হবে যদি নিষিদ্ধ করতে চান। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এই নামার আওয়াজ টাওয়াজ এগুলো ফাঁকা বলির বেশি কিছু না, আমি সত্যিই তাই বিশ্বাস করি। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আওয়ামী লীগের এই কর্মসূচি হালকাভাবে নেওয়া যাবে না, কারণ তারা যে একটা খুনি এবং সন্ত্রাসী দল এটা তারা বারবার প্রমাণিত করেছে। তাদের টার্গেটই হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তার জন্য যদি মানুষ মেরে ফেলতে হয়, তারা তো মেরে চেতে পড়বে, আবারও তারা মারবে। এই জন্য আওয়ামী লীগের কর্মসূচি আমি মনে করবো সরকারের হালকাভাবে নেওয়ার উচিত নেই, তাদেরকে অবশ্য মূল্যায়ন করতে হবে এবং সেগুলো প্রতিরোধ করার জন্য সরকারের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। আর না হয় কিন্তু আমাদের দেশ ভয়ঙ্কর ক্ষতির মধ্যে পড়বে, তখন কিন্তু দেশ ও জাতি উভয়ই ক্ষতির মধ্যে পড়ে যাবে।